আগামী নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলছে নাসিরউদ্দিন কমিশন। চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির পরামর্শ। দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র দেখছেন মির্জা ফখরুল। রোডম্যাপে নির্বাচন ভণ্ডুলে নীল নকশা বলেছেন ডাক্তার তাহির। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী সহ 16 জন কারাগারে। সশস্ত্র কর্মসূচিতে দেশ অস্থির করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ। বেশিরভাগ সবজির কেজি 80 থেকে 100 টাকা, মসুর ডালের কেজি 150 টাকা, মাছ মুরগির দাম চড়ছে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আর নির্বাচনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। জীবন দিয়ে হলেও তাদেরকে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছেন তিনি। প্রতিবেদন ওবায়দুল্লাহ মামুনের। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর নির্বাচনে চ্যালেঞ্জ কি, গণমাধ্যমের এমন প্রশ্ন উড়িয়ে দেন ইসি সচিব আক্তার আহমেদ। এর পরদিনই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার নির্বাচন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সামনের নির্বাচনকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন বলে দাবি নাসিরউদ্দিন কমিশনের। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছে, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না। আইএফইএস এর সহযোগিতায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সকালে দুদিনের প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন দৃষ্টান্ত হয়ে থাকে সেভাবে ইসি কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান কমিশনাররা। ভেরি রাইটলি সো। যখন আমরা বিতর্কিত নির্বাচন নিয়ে কথা বলি তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, হু ওয়াজ ইন দ্য লিডারশিপ রোল অফ দোজ ইলেকশনস? কারা ছিল? কেউ দায়িত্ব নিতে চায় না। কমিশনের অফিসাররা বলে, স্যার আমরা তো কোনো ভূমিকা পালন করি নাই, এটা ছিল প্রশাসনের হাতে। প্রশাসন বলে এটা করেছে পুলিশ। নো, ইট ইজ দ্য ইলেকশন কমিশন হু ইজ ইন দ্য লিডারশিপ রোল অফ দ্য থিং। যে আমরা সারা জীবন চ্যালেঞ্জ ফেস করেছি, চ্যালেঞ্জের মধ্যে আমাদের সারা জীবন কাটিয়েছি, কিন্তু ত্রয়োদশ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ। প্রশিক্ষণটিতে অংশ নিয়েছেন 40 জন। সামনের 2 ধাপে প্রশিক্ষণ নেবেন আরও 80 জন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। দেশে উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে বলে আশঙ্কা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি জানান, বিএনপি বাংলাদেশকে সফল রাষ্ট্র হিসেবে দেখতে চায়। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে সৈয়দা ফাতেমা সালামের বই রক্তাক্ত জুলাই গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 24 নিয়ে তত লেখা দেখা যাচ্ছে না। সরকার বিজ্ঞজনদের দায়িত্ব দিতে পারত, কিন্তু সেটি হয়নি। বিএনপি ক্ষমতায় এসে গেছে, কারো কারো এমন ভাবনা নিয়েও কথা বলেন তিনি। আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন, এটা অনেকেই মনে করছে বলে ওই দুর্বৃত্তায়নগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেননি। বাংলাদেশকে আমরা দেখতে চাই কিন্তু একটা সফল দেশ হিসাবে, ফেইল্ড স্টেট হিসাবে নয়। গণতন্ত্রকে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে। একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো মিলেমিশে ইসির দেয়া রোডম্যাপকে এগিয়ে নিলে দেশের জন্য ভালো হবে। এখন যে পরিবেশটা আমাদের আছে, এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। মানুষকে জিজ্ঞেস করলেই মানুষ বলে নির্বাচন হবে তো, এই যে একটা হতাশা এসে যায় যে হবে তো। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই, এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। দুর্ভাগ্যজনকভাবে কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা, ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। মির্জা ফখরুল বলেন, মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপিকেই জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের রোডম্যাপ নিয়ে সন্দেহ প্রকাশ না করে প্রয়োজনে আলোচনার মাধ্যমে সমঝোতা এবং সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাংলা একাডেমিতে মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, ঐক্যে ফাটল ধরাতে কোনো পক্ষ চেষ্টা করছেন। দীর্ঘদিন ধরে মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, সেই যাত্রা বাধাগ্রস্ত না করতে আহ্বান জানান তিনি। নির্বাচনের রোডম্যাপকে স্বাগত না জেনে কোনো দল সঠিক কাজ করছে না বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ। আর কেউ যেন গুমে শিকার না হন। ভবিষ্যতে সরকার পরিচালনার দায়িত্ব পেলে প্রয়োজনীয় আইন সংশোধন করা সহ যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। কেউ আজকে কোথাও কথা বলতে শুনলাম কোনো রাজনৈতিক দল যে নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে তার মধ্য দিয়ে নাকি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি হবে, অথবা নির্বাচন ভণ্ডুল করার নাকি একটা পায়তারা হবে। আমরা সেভাবে কেন দেখব? এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্যই তো আমরা বিগত 1 বছর অনেকটা আলাপ আলোচনা এবং সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি। আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ দুর্লভমানতা দেখানো ঠিক হবে না। আসুন, যদি কোনো রকমের কোনো বিষয়ে কোনো সংশয় থাকে আমরা আলাপ আলোচনা করি। প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নীল নকশা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সকালে 14 গ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছানোর আগে ওয়াদা ভঙ্গ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা ঘোষণা করেছেন। তাছাড়া বিচার এখনো দৃশ্যমান হয়নি। এর মাঝে বোধ হয় তিনি কোনো শক্তির কাছে মাথা নত করে পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলেও অনেকে আশঙ্কা করছেন। এছাড়া আগে ট্র্যাডিশনাল পদ্ধতি এবং নতুন প্রস্তাবিত পিআর দুটোর মধ্যে একটি নির্ধারণ না করে রোডম্যাপ ঘোষণা করায় নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারা দেশে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কতিপয় বিষয়ের শুরু হওয়া অত্যন্ত জরুরি। কিন্তু সেগুলো না করেই এই নির্বাচনের পথনকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা, এটা আমরা হতে দেব না। আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টারের মাধ্যমে, পিআরের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে।
গণ অভ্যুত্থানের অস্তিত্ব রক্ষায় আপোষহীনভাবে ঐক্যবদ্ধ হতে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার দাবি, গণ অভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন তৈরি করা হচ্ছে, আর এতে ফ্যাসিবাদীরা পেছন থেকে অট্টহাসি দিচ্ছেন। শুক্রবার রাজধানীর বিজয়নগরে দলটির অফিসের সামনে বিক্ষোভ মিছিল পূর্বে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধ, নিবন্ধন বাতিল, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করা হলে আগামী নির্বাচনের আগে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আওয়ামী লীগ এবং এর দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাইকে একত্রিত হতে হবে। দ্রুত জাতীয় পার্টি নিবন্ধন বাতিল এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন নূর। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনকে অনুরোধ করব, ওই জুলাই সনদে আপনারা অন্তর্ভুক্ত করুন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসররা রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ যদি কোনোভাবে কামব্যাক করতে পারে, যারা প্রোফাইল লাল করেছিলেন 20 বছর পরে হলেও জীবন লাল করে দিবে। নির্বাচন কমিশন ঘোষিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপকে স্বাগত জানালেও এতে জন আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি বলে জানিয়েছে আমার বাংলাদেশ এবি পার্টি। রোডম্যাপ ঘোষণাকে এবি পার্টি ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গণতন্ত্র উত্তরণের জন্য ঘোষিত রোডম্যাপকে তার দল স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময় না করে নির্বাচন কমিশন এই রোডম্যাপ ঘোষণা করেছে। আলোচনা করে রোডম্যাপটি ঘোষণা করলে আরও ভালো হতো বলেও মন্তব্য করেছেন তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন, দেশীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন সহ 24টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হলেও ভোটার সচেতনতা এবং নির্বাচনী ব্যয়ভার প্রসঙ্গে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। তিনি আরও বলেন, তার আশা করেছিলেন নির্বাচনী প্রচারণার কিছু ব্যয় রাষ্ট্র বা নির্বাচন কমিশন বহন করবে, কিন্তু রোডম্যাপে তেমন কিছু দেখা যায়নি। কালো টাকা ছড়াছড়ি রোধে কমিশনের সুনির্দিষ্ট পদক্ষেপ অনুপস্থিত বলেও মন্তব্য করেছেন ফুয়াদ। রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ 16 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এই আদেশ দেন। এই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম সহ 16 জনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনে বলা হয়েছে, আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ 71-এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জেলে আটক রাখা একান্ত প্রয়োজন। এছাড়া মামলার তদন্তের স্বার্থে পরবর্তী সময় ব্যাপক এবং নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের পুলিশ রিমান্ডে পাওয়ার আবেদন করবে পুলিশ। উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে উনি সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে CWO মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলায় আরও 70-80 জনের নাম আছে। অলরেডি লতিফ সিদ্দিকে বলে ফেলেছেন এখানে জেডাই খান পান্নার সম্পৃক্ততা আছে। আরও অন্যান্যদের সাথে আমরা যখন রিমান্ডে নিব বা গুরুত্বপূর্ণ আসামিদেরকে রিমান্ডে নিব, তখন জেডাই খান পান্না সহ আরও অনেকের নামও উঠে আসবে। আজকে যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো, এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি মব ভায়োলেন্স চলছে এবং সেটা রাষ্ট্রীয় দায়ভার এর জন্য নিতে হবে। কারণ এটা তাদেরকে যেহেতু গ্রেপ্তার করে রাষ্ট্রীয় আইনের সদর্পণ করা হয়েছে, এ থেকে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারের এই দায়ভারটা নেওয়া লাগবে। ডাকসু নির্বাচনে ক্যাম্পাসে সেনাবাহিনী মোতায়েনের পরিবেশ সৃষ্টি হয়নি বলে দাবি ছাত্র দলের। ব্লেমিং এর রাজনীতি চলছে অভিযোগ শিবিরের। এদিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ কোনো প্রার্থীর। আবার কেউ জানান, শেষ পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচন বয়কটের কথা ভাববেন তারা। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। শুক্রবার ছুটির দিনে হলে হলে গিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত ডাকসুর প্রার্থীরা।
ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানভীর হামিমের। 111কে দীর্ঘায়িত করেছিল, কিন্তু এই মহসিন হলের মাঠে সেনা বাহিনীরা ছিল, সেখানে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ তৈরি হয়েছিল, সেই সংঘর্ষই কিন্তু 111কে দীর্ঘায়িত করেছিল। সুতরাং আমার মনে হয় মাঝে মধ্যে যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি দূরভিসন্ধিমূলকতা রয়েছে কিনা, যে জাতীয় নির্বাচনকে পেছাতে হবে, দেশে একটি অরাজক পরিবেশ তৈরি করতে হবে। যারা 5ই আগস্টের পূর্বে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছায়াতলে ছিল, যাদেরকে শিক্ষার্থীরা কিন্তু ওই ছাত্র সংগঠনের নেতা হিসেবে চেনে না, তারাই নিজেদেরকে চেনানোর জন্য এই সকল মুড়ি পার্টির নামে বিভিন্ন উপঢৌকন দেওয়ার ব্যবস্থা করে নিজেদেরকে চেনানোর পায়তারা করছে। শিবির মনোনীত ভিপি প্রার্থীর অভিযোগ, নির্বাচনী বিধি ভঙ্গ করছে প্রতিপক্ষরা, নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে শিবিরকে। এই যে দায় দিয়ে দেওয়ার রাজনীতি, আমরা বারবার বলছি জুলাই বিপ্লবের পরে এই যে ট্যাগিং এর রাজনীতি, দায় দিয়ে দেওয়ার রাজনীতি, এগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। কমিশনের জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা মানে তাদের প্রফেশনালিজমের অভাব আছে, এবং একই সাথে কমিশনের ক্ষেত্রে আমরা বলছি তারা নির্দিষ্ট একটা দলের আদর্শকে লালন করে, এবং ওই দলের ছাত্র সংগঠনকে তারা এক্সট্রা ফ্যাসিলিটিস দিচ্ছে। প্রশাসনের দিকে পক্ষপাতিত্বের তীর ও ভোটারদের নিরুৎসাহিত করার অভিযোগ রয়েছে প্রার্থীদের। যে ভোটারে ভোট কাস্ট করার জন্য যে মেকানিজম দরকার ছিল, যে ব্যবস্থাপনা হাজির করা দরকার ছিল, আমরা সেটা দেখতে পারি নাই। বরঞ্চ দেখেছি কিভাবে ভোটারদেরকে নিরুৎসাহিত করা যায়, বিশেষ করে নারী ভোটারদেরকে কিভাবে নিরুৎসাহিত করা যায়, সকল ধরনের মেকানিজম নির্বাচন কমিশন সেখানে এস্টাবলিশ করেছেন। আমরা যদি নিশ্চিত হয়ে যাই যে এটা আসলে স্ক্যাম, এখানে ভোটার টার্ন আউট লো রেখে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে জিতায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে, তাহলে আমরা এই নির্বাচনের অংশ থাকবো না। কিন্তু আমরা শেষ পর্যন্ত চেষ্টা করতে চাই, আমরা শেষ পর্যন্ত দাবি করার মধ্য দিয়ে আমাদের যে দাবিগুলো সেগুলো আদায় করার মধ্য দিয়ে একটা সুষ্ঠু ডাকসু নিয়ে আসতে চাই। তবে ডাকসু নির্বাচন কমিশন বলছে মাঠে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ছাত্রদল মনোনীত প্যানেলের পক্ষে আজিমপুর ও পলাশী এলাকায় থাকা শিক্ষার্থীদের মাঝে প্রচার চালিয়েছেন 90 দশকের ঢাকা মহানগর ছাত্রদল নেতারা। আমাদের দৃঢ় বিশ্বাস জাতীয়তাবাদী ছাত্রদল। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ডাকসু নির্বাচনে চতুর্থ দিনের প্রচার প্রচারণা চলছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। মামুন, শুনতে পাচ্ছেন? মামুন, ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। শোভা, আপনি জানেন যে আসলে শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস এবং ঐতিহ্যের বাঁকে বাঁকে প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় ছাত্র আন্দোলনে থেকে শুরু করে সেই আপনার 52, 90, 71, 2024 সালের পরবর্তী সময়ে এসে এই যে ডাকসু নির্বাচনের মতো একটি সরগরম অবস্থা এখন তৈরি হয়েছে। আপনি জানেন যে 2024 সালের যে ফ্যাসিস্ট আন্দোলনের পরে, ফ্যাসিস্ট বিতরণের পরে সারা দেশের মধ্যে এটি সবচেয়ে বড় একটি জমজমাট নির্বাচন হতে যাচ্ছে। এজন্য সারা দেশের মানুষের কিন্তু ফোকাস এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আসলে প্রচার প্রচারণায় জমে উঠেছে। যেমনটি আসলে আমাদের সহকর্মী আমাদের দর্শকদেরকে বলছিলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ঠিক সামনে আছে এই মুহূর্তে। এখানে আসলে শিক্ষার্থীদেরকে আপনার যারা বিভিন্ন পদে 28টি পদে যারা লড়ছেন, 471 জন শিক্ষার্থী, তারা আসলে বিভিন্ন হলে হলে গিয়ে ছাত্রদেরকে তাদের যে আপনার যে ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেটগুলো তারা জানাচ্ছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসলে যে ছাত্র বান্ধব করার জন্য যা যা করা প্রয়োজন তারা সেই ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আপনি জানেন যে 28টি পদে এবার 471 জন মনোনীত হয়েছেন, তার মধ্যে 62 জন নারী ক্যান্ডিডেট আছে। এবার তারা আসলে আমরা আসলে সাধারণ ছাত্রদের সাথে কথা বলেছি, তারা যেটি চাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক একটা প্রতিষ্ঠান মুক্ত রেখে কিভাবে ছাত্র বান্ধব একটি প্রতিষ্ঠানে এবং শিক্ষা এবং গবেষণায় কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরো যুগোপযোগী করা যায়, প্রযুক্তিগত উন্নতি করা যায়, বিশ্বের দরবারে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে আরো বেশি আপনার একটা অবস্থানে নিয়ে যাওয়া যায়, সেই প্রেক্ষাপটে কিন্তু যারা কাজ করবে, যারা ছাত্রদের অধিকার আদায়ে কাজ করবে, তাদেরকেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে তাদেরকে নির্বাচিত করবেন। এবং তাদের যে প্রতিশ্রুতি অনুযায়ী তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেজুর ভিত্তিক আসলে রাজনৈতিক সংগঠনকে খুব বেশি একটা দেখতে চাচ্ছেন না তারা। কোনো ধরনের যারা আসলে ছাত্রদের জন্য কাজ করবেন তাদেরকেই সামনে নির্বাচিত প্রতিনিধি হিসাবে সাধারণ শিক্ষার্থীরা
তারা নিয়ে আসবেন। তবে বিভিন্ন দলের যারা বিপি, জিএস এবং 9টি প্যানেলের যারা আছেন তারা কিন্তু একে অপরকে দোষারোপ করছেন, প্রচার প্রচারণায় তাদের পোস্টার ছিঁড়ে ফেলা, এ ধরনের আসলে বেশ কিছু অভিযোগ আমরা শুনতে পেয়েছি। তবে প্রক্টোরিয়াল টিম এবং যে নির্বাচনের যিনি প্রধান নির্বাচন কমিশনার জসিমউদ্দিন, তিনি কিন্তু বলেছেন যে এই যে পাল্টাপাল্টি অভিযোগ এবং একে অপরের প্রতি যে তীর ছোড়া, এর মাধ্যমে আসলে ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনের যে আসলে এটি যে স্বচ্ছ হচ্ছে তার একটি বড় একটি প্রমাণ। এবং এই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের যে কাঙ্ক্ষিত নেতা, যে ভিপি, জিএস, এজিএস এবং 28টি পদের যারা প্রতিনিধি তারা কিন্তু পাবে বলে তারা মনে করছে। তো সময় ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের এখনকার সবশেষ পরিস্থিতি। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা বাংলাদেশের রাজনীতি এবং প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করবে। বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, অতীতের বিভাজন অতিক্রম করে তারা গঠনমূলক এবং জ্ঞানভিত্তিক ভবিষ্যতের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, তরুণরা ভুল করতেই পারে, তবে সময় এবং অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তারা একটি শক্তিশালী ন্যায্য রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে। জুলাই গণ অভ্যুত্থানের তরুণদের দৃঢ় সংকল্প এবং সাহস ছাড়া দেশের বর্তমান রূপান্তর সম্ভব হতো না। রোহিঙ্গা সংকট জাতীয় থেকে আঞ্চলিক হুমকিতে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন তৌহিদ হোসেন। তিনি আরো বলেন, রোহিঙ্গা তরুণ তরুণীরা আজীবনের জন্য আশাহীন জীবন বেছে নেবেন, চিন্তা করলে সেটি ভুল হবে। বাজারে বেশিরভাগ সবজির কেজি 80 থেকে 100 টাকা বেড়েছে। মুরগির দামও, ডিমের দাম কিছুটা কমলেও চড়া মাছের দাম। এদিকে হঠাৎ কেজিতে 20 টাকা বেড়েছে মসুর ডালের দাম। নিত্যপণ্যের উচ্চ মূল্যে বিরক্ত সাধারণ ক্রেতারা। শুভ মাহফুজের প্রতিবেদন। গেল মাসে বৃষ্টির অজুহাতে বেড়েছিল সবজির দাম, কিন্তু এক মাসের বেশি সময় পার হলেও এখনও স্বস্তি মিলছে না দামে। দুই একটি বাদে বেশিরভাগ সবজিরই দাম 80 থেকে 100 টাকার উপরে। ধুন্দুল হচ্ছে 80-90, পটল 80 টাকা, কাঁকড় হচ্ছে 100 টাকা, শসা 80 টাকা, বটবটি 100, ভেন্ডি 80-90-100। লাগামের মধ্যে না থাকায় সবজি কিনতে এসে হতাশ ক্রেতারা, ক্ষোভ প্রকাশও করেন অনেকে। জিনিসপত্রের দাম এত ঊর্ধ্বগতি, এরকম আর হয় না। আমরা আছি বড় কষ্টে আছি। আমাদের মতো মানুষ এখন বাজারে আসে না আসাই ভালো, না খেয়ে মরে থাকা ভালো। সাধারণ মানুষের জন্য তো আসলে কিনা খুব কষ্টকর। এটা সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া। নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের ধারে পাশেও নেই ইলিশ। ইলিশ মাছ আজকে 1 কেজিটা বিক্রি করতেছি 2300 থেকে 2400, আর 1 কেজি 200-300 গ্রাম 2600 টাকা কেজি, আর 1.5 কেজিটা বিক্রি করছি 3000 টাকা কেজি। রুই মাছ আগে 330 টাকা 20 টাকা করে নিয়ে গেছি, আজকে দেখছি 360 টাকা 80 টাকা এরকম। আর মিডল ক্লাসের জন্য মাছ কিনে খেতেও অনেক কষ্ট হয়ে যাবে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দাম। কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার 170 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা। ব্রয়লার মুরগিটা বেচতেছি 170-75 টাকা, দেশি মুরগিটা বেচতেছি আপনার 570-80 টাকা, লেয়ার মুরগিটা 300-320 টাকা। এদিকে হঠাৎ করে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে মসুর ডালের দাম। দাম বাড়ার কারণ জানা নেই খুচরা ব্যবসায়ীদের। মসুর ডাল গত মাসের এই মাসে পার কেজিতে 20 টাকা বেশি, 140 টাকা কিনা করতো, 45 টাকা বেচতাম, এখন 150 টাকা কিনা, আবার 155 টাকা বিক্রি করি। অন্যদিকে কিছুটা স্বস্তি মিলছে ডিমের দামে। সপ্তাহের ব্যবধানে ডজনে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 130 টাকা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ফিলিস্তিনি গণহত্যা প্রতিবাদে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেছে বিভিন্ন ইসলামী সংগঠন। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে কর্মসূচি পালন করা হয়। ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠায় অস্থায়ী মঞ্চে 3 ভাষায় ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। সেখানে জাতিসংঘ এবং ওআইসিসিকে ইসরায়েলি পণ্য বয়কটে মুসলিম বিশ্বকে বার্তা দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়, স্বাধীন ফিলিস্তিনি করতে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সকল মুসলিম দেশগুলোর একত্রিত হয়ে রাজপথে নামতে হবে। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে জানিয়ে ইসলামী সংগঠনের নেতারা জানান, ইসরায়েলের বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে, যার জন্য সম্মিলিত পদক্ষেপ নেওয়া দরকার। মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সফল বাণিজ্যিক চুক্তি বাতিল করার জন্য আহ্বান জানানো হয়েছে সভা থেকে। সমাবেশ শেষে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেন তারা। এই সময় বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় দিয়ে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থা এখনো পরিপূর্ণভাবে উচ্ছেদ করা যায়নি। গণসংহতি আন্দোলনের ২৩ বছরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার এবং শাসন ব্যবস্থা অনেকটাই বদলাতে হবে। যে শাসন ব্যবস্থা সরকারকে ফ্যাসিস্ট হতে সহায়তা করে তা না বদলালে মানুষের আকাঙ্ক্ষা কোনো দিনই পূরণ হবে না। সাংবিধানিক ক্ষমতা কাঠামোগত রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামো কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগত পরিবর্তনের প্রশ্ন। সেই পরিবর্তনের লড়াই যখন আমরা করছি তখন আমরা দেখছি একদিকে ফ্যাসিস্ট যারা শক্তি ছিল আওয়ামী লীগ এবং তার নানা রকম সহযোগী শক্তিরা তারা নানাভাবে এই যে গণ অভ্যুত্থান তার আত্মত্যাগটাকে অস্বীকার করার চেষ্টা করছে। বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। বিচার এবং সংস্কারকে কখনোই নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আগামী নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলছে নাসির উদ্দিন কমিশন। চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির পরামর্শ। দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র দেখছেন মির্জা ফখরুল। রোডম্যাপে নির্বাচন ভণ্ডুলের নীল নকশা বলেছেন ডাক্তার তাহের। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী সহ ১৬ জন কারাগারে। সশস্ত্র কর্মসূচিতে দেশ অস্থির করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ। বেশিরভাগ সবজির কেজি ৮০ থেকে ১০০ টাকা, মসুর ডালের কেজি ১৫০ টাকা, মাছ মুরগির দাম চড়ছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় নটায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।